আসসালামু আলাইকুম। আমি শুধু চেয়েছি তোমায় এই গল্পের ৩৫ নম্বর পর্ব নিয়ে আইসা পড়ছি। অপ্রীতিকর মুহূর্তের বিভীষিকাময় আবহ এখনও বিরাজমান, চারিদিক থমথমে গুমট। টমেটো প্রিন্স আর তার দলবল পেন্টহাউস ত্যাগ করেছে বহুক্ষণ। সেকেন্ড লিডারের অকস্মাৎ আগমনে ইতিমধ্যে সচকিত পাইথন প্যারাডাইস। টেরিটরি সুরক্ষায় কালো পোশাকধারী মাফিয়া সৈন্যদের নির্ভীক অবস্থান। শত্রুপক্ষের কিঞ্চিত আভাসে খুলে দেওয়া হয়েছে দোতলার বেসমেন্টের একাংশ। সেখান থেকে শয়ে শয়ে বেরিয়ে এসেছে হিংস্র সাদা নেকড়েদের পাল। নেকড়ে প্যাকের সবচেয়ে বুদ্ধিদীপ্ত এবং চৌকস আলফার পিছু নিয়েছে বাকি সদস্যগণ। উদ্দেশ্য চোখের পলকে পুরো জঙ্গল ঘেরাও করা। পাইথন লিটারের অন্যতম শক্তির উৎস বোধ হয় এই নেকড়ে প্যাক। একদল হিংস্র দৈত্যাকার জানোয়ারকে এভাবে বশবর্তী করে নিজে টেরিটরি সুরক্ষায় নিয়োজিত রাখা চারটিখানি কথা নয়। এরি শিউব্যানের দক্ষতায় অভিভূত ব্রাধ্বাসহ পুরো আন্ডারওয়ার্ল্ড। তবে মানুষ খেকো নেকড়েদের বশ করার মতো এমন ভয়ঙ্কর মৃত্যুঞ্জয়ী খেলার পেছনে যে মাফিয়া বসের কোনো কলুষিত দুর্ধর্ষ অতীত রয়েছে সে ধারণা নিশ্চিত। নৈশব্দে কেটে গিয়েছে কয়েক প্রহর। সেই যে সিঁড়ি ভেঙে নিজের ঘরে ঢুকেছে তুষার, তারপর আর এ মুখও হয়নি সে। ফ্লোরা মেয়েটা এখনও ঠায় বসে আছে লাউঞ্জে। কোমল শরীরের সবটুকু ভার শীতল মেঝেতে ছেড়ে অশ্রু বিসর্জন দিয়ে যাচ্ছে অনর্গল। কোনো এক অযাচিত কারণবশত হাসি খুশি প্রাণোচ্ছল মেয়েটার হৃদয় জুড়ে উদ্ভাসিত অভিমানে আজ থমকে গিয়েছে পুরো পেন্টহাউস। অভিব্যক্তিহীন শক্ত হৃদয়ের মানুষটার জন্য ভেতরে তৈরি হওয়া অনুভূতিটুকু অশ্রু জোয়ারের মিশেলে বিলীন হচ্ছে নৈসর্গে। মাফিয়া পেন্টহাউস কভু ভালোবাসা, মোহ, আসক্তি কিংবা অনুভূতি দেখানোর জায়গা নয়, সে সম্পর্কে বেশ ভালোমতো অবগত রয়েছে ফ্লোরা। অগত্যা ওই থমথমে কাঠখোট্টা লোকটার প্রতি হৃদগহীনে একটু একটু করে জন্মানো অনুভূতির পালকে প্রাধান্য দেওয়ার ইচ্ছেটাও জাগেনি কোনো কালে। কিন্তু আজ কি জানি কি হলো, অমন একটা কলুষিত মুহূর্তের মাহেন্দ্রক্ষণে মানুষটার এহেন কড়া অপ্রতিরোধ্য বাক্যবাণগুলো মোটেই সহ্য হল না ফ্লোরার। টমেটো প্রিন্সের কর্মকাণ্ডের চেয়েও তুষারের বলা প্রত্যেকটি কথা হাজার গুণ বেশি আঘাত হানল হৃদয়ে। নাজুক বক্ষপিঞ্জরের সমগ্র জুড়ে বিদ্রোহ করে উঠল অজ্ঞাত এক কৈশোরিক অভিমান, যেন অধিকারবোধের তাড়নায় মাথাচাড়া দিয়েছে অবিন্যস্ত বাক্যরা। অভাবনীয় সাহসের ঢেউ তুলে জোর গলায় বলছে, আপনি আমাকে উপেক্ষা করতে পারেন না, কথায় কথায় এভাবে কষ্ট দেওয়ার অধিকার রাখেন না। আমি আপনার সাবলীলতায় অভ্যস্ত হতে চাই, কঠোরতায় নয়। মনের আকুতি মনেই চাপা পড়ে রয় রুশকন্যার। দোতলা থেকে আগত আসবাবের ভারিক্কি আওয়াজে মুহূর্তে বেরিয়ে আসে ভাবনা থেকে। ধ্যান ভঙ্গ হয়ে গেলে কর্ণ সচকিত করে উপরতলার করিডরে দৃষ্টি নিক্ষেপ করে ফ্লোরা। কিয়ৎক্ষণ পর্যবেক্ষণ করে বুঝতে পারে শব্দের উৎস তুষার জাওয়াদের মাস্টার বেডরুম। এহেন অতর্কিত আওয়াজে ক্রন্দনস্বর খেই হারালো মেয়েটার। কপল বেয়ে গড়িয়ে পড়া স্বচ্ছ নোনা জল থমকে গিয়ে টলটলে হয়ে উঠল ডাগর চোখের কার্নিশ। বাম হাতের পিঠ দিয়ে সেটুকু সন্তর্পণে মুছে দ্রুত কদমে এগিয়ে গেল তুষারের কক্ষের অভিমুখে। বিশালাক্কার কক্ষের কালো দরজাটা হাট করে খোলা। ভেতরে ঢুকল না ফ্লোরা। বাইরে থেকেই উকি দিয়ে অবলোকন করতে লাগল তুষারকে। উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক ছুটছে তুষার। কাবর্ড, ক্যাবিনেট, কফি টেবিল, এমনকি কাউচের সঙ্গে আবদ্ধ সিক্রেট ড্রয়ারগুলো পর্যন্ত উল্টে পাল্টে নিমেষে পুরো রুমটাকে তছনছ করে ফেলেছে সে। তুষারের কর্মকাণ্ডে হতচকিত হল ফ্লোরা। ব্যগ্র কদমের সামনে এগোতে এগোতে বলল, কি করছেনটা কি? ঘরটাকে এভাবে এলোমেলো করার উদ্দেশ্য কি? নিশ্চয়ই আমাকে অহেতুক পেরেশানি দেওয়া। জবাব এলো না অপর প্রান্ত থেকে। কোনো কিছু খোঁজার প্রয়াসে ব্যতিষ্টগ্রস্ত তুষার। সুদৌল কপালের জুড়ে স্পষ্ট দুশ্চিন্তার ভাঁজ। শ্যামরঙা সুদর্শন মুখাবয়বে গাঢ় হয়েছে বিষণ্ণতা। ওর এহেন অদ্ভুত উদ্বিগ্নতা লক্ষ্য করে ফের প্রশ্ন ছুড়ল ফ্লোরা, কি লাগবে বলুন না, আমি খুঁজে দিচ্ছি এক্ষুনি। দ্যাটস নান অফ ইয়োর বিজনেস, কাটকাট জবাব দিল যন্ত্রমানব। নিমেষে চোখ মুখ শুকিয়ে এইটুকু হলো ফ্লোরার। শুষ্ক একটা ঢোক গিলে অভিমানী স্বরে বলল, আমি কিন্তু আর গোছাতে পারবো না, লাগবে না। আবারও তিরিক্ষি আওয়াজ। এবার সত্যিই বিভ্রান্ত হলো ফ্লোরা। হঠাৎ কি এমন হলো তুষারের? গ্যাংস্টার মিশনে যত চড়াই উত্তারি কিংবা উৎপীড়নই থাকুক না কেন, এই মানুষটাকে এতটা ব্যতিস্তগ্রস্ত হতে দেখেনি ফ্লোরা। তাছাড়া হঠাৎ পেন্টহাউসে ফিরে এসে এমন করে কী বা খুঁজে বেড়াচ্ছে সে? ভাবনার মাঝেই তুষারের পানে এগিয়ে গেল ফ্লোরা। বিঘাতখানিক দূরে দাঁড়িয়ে ঠোঁট ফুলিয়ে বলে উঠল, কতদিন পরে পেন্টহাউসে ফিরে এলেন, অথচ শুরু থেকে বকে যাচ্ছেন। এখন কিছু জিজ্ঞেস করছি তাও ঠিকভাবে উত্তর দিচ্ছেন না। আমি কি এতটাই ফেল না? কোনো এক অযাচিত কারণে বুক ভার করা দীর্ঘশ্বাস ছাড়ল তুষার। উল্টোনো কফি টেবিলের একেবারে মাঝ বরাবর এক অদৃশ্য এক গোপন কৌটো। হাঁটু ভেঙে মেঝেতে বসে সেটাই টেনে টুনে বের করার অদম্য চেষ্টা চালাতে চালাতে ফ্লোরার কথার প্রত্যুত্তর করল সে।
আমাকে কি নতুন দেখছো তুমি, নাকি আমার আচার আচরণ নতুন তোমার কাছে? কোনটা? তুষারের মুখোমুখি হয়ে হাঁটু গেড়ে বসল ফ্লোরা। বুকের মাঝে অদম্য সাহস জুগিয়ে বলে উঠল, কোনোটাই নতুন নয়, কিন্তু আপনার মুখ থেকে নিজের প্রতি যত্নশীল বাক্য শোনার আগ্রহটা নতুন। আপনার চোখে আমার প্রতি মায়া দেখতে চাওয়ার অনুরক্তিটা নতুন। অকস্মাৎ থমকে গেল তুষার। টেবিল থেকে দৃষ্টি সরিয়ে তড়াক চোখ ঘোরালো সম্মুখে। কুণ্ঠিত নজরে এদিকেই চেয়ে আছে ফ্লোরা। তুষারের কৌতূহলী চাহনিকে মোটেই উপেক্ষা না করে কথা বাড়ালো সে। খানিক সংকীর্ণতা নিয়ে কম্পিত স্বরে বলে উঠল, আপনি তখন লাউঞ্জে বলেছিলেন যে আমি আপনার না, মানে টমেটো প্রিন্সকে ওভাবে মারছিলেন, তখন খুব অধিকার নিয়ে বলেছিলেন কথাটা। কি অবুঝ তুমি মেয়ে, কতটা সরলই না তোমার ভাবনাগুলো, তোমার সহজ স্বীকারোক্তিগুলো। ভাবনার অতলে এক মুহূর্ত ডুবল তুষার। পরক্ষণে অভিব্যক্তি বদলে ফিরে এলো বাস্তবে। ফ্লোরার সূক্ষ্ম অনুভূতিকে এক প্রলয়ে ছিন্ন ভিন্ন করে দিতে চিরাচরিত থমথমে গলায় বলে উঠল, এই পেন্টহাউস থেকে শুরু করে পুরো পাইথান প্যারাডাইস, ক্যাসিনো ক্লাব সবকিছুই আমার দায়িত্বের অন্তর্ভুক্ত ফ্লোরা। এরিসের টেরিটরি রক্ষায় জীবন উৎসর্গ করার ক্ষমতা রাখি আমি, আর তুমি তার বহির্ভুক্ত নও। তোমার সুরক্ষা নিশ্চিত করাও আমার অন্যতম দায়িত্ব। স্বগতোক্তিতে কথা শেষ করে হাতের কাজে মন দিল তুষার। টেবিলের সিক্রেট ড্রয়ারে সন্তর্পণে তুলতে লাগলো ইলেকট্রিক পাসওয়ার্ড। অভিমানে চুপসে গেল ফ্লোরা। ধরা গলায় শুধল, ব্যাস এটুকুই, আর কিছু নয়? জবাব দেওয়ার ফুরসত হল না বিপরীত পক্ষের। তার আগেই হাতে এসে আটকে গেল একটা আধপোড়া সাদা কালো ফটো। আঙুলের ভাঁজে আটকানো ছবিটার পানে মোহদৃষ্টে নিষ্প্রভ চেয়ে আছে তুষার। তুষারের এহেন শূন্য ভাবাবেগ লক্ষ্য করে ফ্লোরাও উকি দিয়ে সেদিকে দেখল সদ্য বিবাহিতা এক বাঙালি রমণীর হাস্যোজ্জ্বল মুখাবয়ব। ক্যান ক্যান শোভানিত সাদা গাউন আর হাতের ফ্লাওয়ার বাকেটের সমৃদ্ধে এখনও সেই প্রথম দিনের মতোই স্নিগ্ধ দেখাচ্ছে তার বৈবাহিক সাজসজ্জা। তবে আশ্চর্যের বিষয় হল, রমণীর পার্শ্বে অবস্থিত মানবের চেহারাটা পুরোপুরি পুড়িয়ে দেওয়া হয়েছে অগ্নিশিখার অনলে। পুরো ছবি জুড়ে এখন শুধু এক স্নিগ্ধ বাঙালি রমণীর অস্তিত্ব, যার হাস্যোজ্জ্বল মুখপানে অনিমেষ চেয়ে আছে তুষার। সেদিকে এক পলক দৃষ্টিপাত করে কিছু একটা অনুমান করল ফ্লোরা। মুখগহরে অবশিষ্ট তরলটুকু আড়ালে গলাধাকরণ করে গলার স্বর খাদে নামিয়ে বলে উঠল, আপনার মা নিশ্চয়ই তুষার? আসলে মানে জিভের ডগায় বাক্য আটকে আছে। ঠিক সেই মুহূর্তে ওকে চট করে থামিয়ে দিল তুষার। দীর্ঘশ্বাস ছেড়ে ভাবাবেগ শূন্য থমথমে গলায় বলল, আই এম সরি, এক্সট্রিমলি সরি। কথা কটা শেষ করে তাড়াহুড়ো উঠে যাওয়ার জন্য উদ্যত হয় তুষার। ঠিক তখনই টান পড়ল পুরুষালী হাতের মাঝে। সহসা পিছু ফিরল তুষার। কিছু বুঝে ওঠার আগেই ফ্লোরা ঝুঁকে এসে দুহাতে ওর গলা জড়িয়ে ধরল সবেগে। ঝরঝরে সিল্কি চুলে নমনীয় হাতের পরশ বুলিয়ে বলল, আমি আছি তো। মুহূর্তেই রুশকন্যার লতানো পৃষ্ঠদেশ আবদ্ধ হল পুরুষালী দুহাতে। বলিষ্ঠ হাতের বাঁধনে সংকীর্ণ হয়ে এলো দুটি দেহের সামান্যতম দূরত্ব। মূর্তি মানবের প্রতিটি অসহায় দীর্ঘশ্বাস কম্পিত করে তুলল ফ্লোরাকে। কি ভেবে যেন আরও খানিকটা কাছাকাছি এসে হাতের বাঁধন শক্ত করল ফ্লোরা। চওড়া পিঠ জুড়ে আশ্বস্তির প্রলেপ বোলাতে বোলাতে ভীষণ আদরে স্বরে শুধালো, আপনি এতদিন বাংলাদেশে ছিলেন, নিশ্চয়ই সেখানে মাকে খুঁজে পেয়েছেন। বাক্যহীন তুষার সম্পূর্ণ নীরবতার মধ্যে দিয়ে অতিবাহিত হল কিয়ৎক্ষণ। মুখ ফুটে জবাব না দিলেও নিজের উন্মুক্ত ঘাড়ে অনুভূত হওয়া তপ্ত নোনা জলটুকু অনেক কিছুই জানান দিয়ে গেল ফ্লোরাকে। ও দীর্ঘশ্বাস ছেড়ে নতুন উদ্যমে বলে উঠল, মা বোধহয় চিনতে পারেননি আপনাকে, তাই না? রমণীর ঘাড়ে মুখ গুজে রাখা অবস্থাতেই অবুঝের মতো না সূচক মাথা নাড়াল তুষার। জিভের ডগায় অধর ভেজালো ফ্লোরা। বলল, আপনি চিনেছিলেন? পুনরায় নৈশব্দ। ফ্লোরা দমল না। ভগ্ন হৃদয়ের তুষারকে সন্তর্পণে দুহাতে আগলে রেখেই ছুড়ল বাক্যবান, আপনি চিনেছিলেন, তাহলে পরিচয় কেন দিলেন না? অতঃপর বহুক্ষণ বাদে নড়ে চড়ে ওঠে তুষার। রুশকন্যার ফিনফিনে ভূষণে বাধা ভাঙা অশ্রুজলটুকু আলগোছে মুছে ইতি টানে জোড়ালো সেই স্বর্গীয় আলিঙ্গনের। আধপোড়া সাদাকালো ছবিটা পুনরায় চোখের সামনে তুলে ধরে জানায়, এতগুলো বছর পরে নিজের জন্মদাত্রীর কাছে তুলে ধরার মতো কোনো পরিচয় নেই আমার ফ্লোরা। আমি যে নিষিদ্ধ দুনিয়ার অন্তহীন পাপিষ্ঠ, আমার দুহাতে নৃশংসতার ছড়াছড়ি, শরীর জুড়ে বিভীষিকার উদ্ভাসন, সমগ্র বাস্তবতার কাছে ঘৃণিত এক মানব আমি। কে বলেছে সমগ্র বাস্তবতার কাছে ঘৃণিত আপনি? আমাকে কি মরিচিকা মনে হয়? মেয়েটার পানে নির্লিপ্তে চাইল তুষার। ভীষণ কাতর স্বরে বলল, তাহলে সমগ্র দুনিয়ার কাছে আমার মা আমায় অস্তিত্বহীন বানিয়ে রাখল কেন বলতে পারো? কিঞ্চিত আশ্চর্য হল ফ্লোরা। কণ্ঠ ঘাদে নামিয়ে শুধালো, মানে? হাতের মুঠোয় আবদ্ধ থাকা ছবিটার দিকে অনিমেষ চেয়ে অতীতে ডুবল তুষার। মানসপটে ভেসে উঠল সেদিন নিঝুমকে বাড়ি পৌঁছে দেওয়ার মুহূর্তটা। রিকশা না ধরিয়ে দিলেও নিজের গাড়িতে করে নিঝুমকে খালাবাড়ি অবধি পৌঁছে দিয়েছিল তুষার। মন মস্তিষ্ক জুড়ে চলছিল অসহনীয় অতিপীড়ন।
তন্দ্রা জাওয়াদ নামটা শোনার পর থেকেই অজ্ঞাত সব কৌতূহল ক্রমশ প্রশ্নবিদ্ধ করে তুলছিল মাস্টার মাইন্ড খ্যাত তুষারকে। নিজের মাকে খুব ছোটবেলায় দেখেছিল তুষার, মানুষপটে চেহারা স্পষ্ট নয় কভু, তবুও স্বপ্নে বিচরণ করা একচ্ছত্র এক শ্যামলতা মানবীর মুখাবয়ব আজ বহু বছর ধরে তাড়া করে বেড়াচ্ছে ওকে। তুষার জানে এটাই ওর মা তন্দ্রা জাওয়াদ। তবে নিজের অস্তিত্বের সঙ্গে আষ্টপৃষ্ঠে জুড়ে যাওয়া মাফিয়া সাম্রাজ্যের কলুষিত অধ্যায়ের শেকড়ে পৌঁছে আর কখনো খুঁজে দেখার ইচ্ছে হয়নি ওই অস্পষ্ট চেহারার অন্তরালের শ্যামলতা মানবীকে। কিন্তু আজ কিছুতেই মানছে না পাথর কঠিন মন। বারবার তাকে দেখার প্রয়াসে মাথাচাড়া দিয়ে জাগ্রত হচ্ছে অবাধ্য ইচ্ছেরা। ফলস্বরূপ নিঝুমের খালাবাড়ি অবধি চলে আসা তুষারের। গেটের পৌঁছে গাড়ি থেকে নেমে পড়ে নিঝুম, সঙ্গে তুষারও। চোখের সামনে মার্বেল পাথর শোভিত বিশাল বড় অট্টালিকা, সফেদ আলোর রসনাইয়ে রাজপ্রাসাদের ন্যায় ঝলমল করছে চারিপাশ। চারিদিকের সৌন্দর্যবর্ধক গাছগাছালি আর সাজসজ্জা যেন গৃহকর্ত্রীর রুচিশীলতার বাহক। গেটের বাইরে থেকেই পুরো বাড়িটা এক নজরে পরখ করে নিল তুষার। তন্মধ্যে ওপাশ থেকে এগিয়ে এলো নিঝুম। সম্মোহনী হেসে বলে উঠল, সুন্দর তাই না? ইয়াপ, তোমার খালামণি বেশ রুচিশীল। চটজলহায় হ্যাঁসূচক মাথা নাড়ালো নিঝুম, বলল, ঠিকই ধরেছেন, সারাদিন একা একা থাকে আর বাড়ির পরিচর্যা করে। একা একা কেন, তোমার আঙ্কেল কিংবা খালাতো ভাই বোন নেই? নিমেষেই আধার ঘনালো দুচোখে। পাং শুটে মুখটা আড়াল করার বৃথা চেষ্টা চালিয়ে নিঝুম জানালো, আঙ্কেল মারা গিয়েছেন বহু আগে। একজন খালাতো ভাই রয়েছেন, তুর্য ভাই, সেও নিজের কাজে বেশ কিছু বছর ধরে বিদেশে। শুনেছি কিছুদিন হলো দেশে ফিরেছেন, তবে অফিসের কাজ মিটিয়ে এখনও বাড়িতে আসার সুযোগ হয়নি তার। ওই জন্যই তো সবসময় একা থাকতে হয় খালামণিকে। দীর্ঘশ্বাস ছাড়ল তুষার, আগ বেরিয়ে জিজ্ঞেস করল, আচ্ছা, তোমার খালামণি কখনো রাশিয়া গিয়েছে? অজ্ঞাত তুষারের এত প্রশ্ন শুনে ভ্রু কুচকাল নিঝুম। সন্দেহের উৎপত্তি ঘটল মস্তিষ্কে। নিগূঢ় দর্শনে যুবককে পরখ করতে করতে কাপাল বেঁকিয়ে বলে উঠল, তখন থেকে একের পর এক অহেতুক প্রশ্ন করেই যাচ্ছেন। বলি, আপনি জেনে কি করবেন এত কিছু? জোরপূর্বক কেশে উঠল তুষার। বিষম খাওয়ার ভান ধরে বলল, না মানে এমনি কিউরিওসিটি। তোমার খালামণির এত বড় বাড়ি, অথচ তোমার ভাষ্যমতে তোমরা মধ্যবিত্ত। আনমনে ব্যাগের চেন ধরে টানাটানি করতে করতে ঠোঁট উল্টালো নিঝুম। আফসোসের স্বরে বলল, তা তো হবেই। খালামণি কোটি কোটি টাকার মালিক। তার রাশিয়ান বাবার সব সম্পত্তিই তো খালামণির, আর আমার মা তো খালামণির সৎ বোন হয়। দুজনার মা একজন হলেও বাবা আলাদা। খালামণি তো তার বাবার কাছেই ছোট থেকে বড় হয়েছেন, তারপর কেন যেন অনেক বছর পরে হুট করেই দেশে ফিরে এলেন। দেশে ফেরার পরেই মূলত আঙ্কেলের সাথে বিয়ে হয় তার। সেকেন্ড ম্যারেজ, তাই তো? আপনি কি করে জানলেন? হতচকিত হয়ে প্রশ্ন ছুড়ল নিঝুম। ওর কথার পাছে তুষার কিছু বলবে, আর আগেই একটা অফ হোয়াইট টয়োটো এসে থামল বাগির গেটে। ফলস্বরূপ এখানেই ইতি ঘটল দুজনার রহস্যে ঘেরা বাক্যালাপের। তৃতীয় ব্যক্তির আগমনে নিঝুম তুষার একযোগে ঘাড় ঘোরালো পেছনে। নজরে এলো একটা শাড়ি পরিহিত একজন মাঝবয়সী আধুনিকা রমণী, পা থেকে মাথা অবধি বেশভূষা অত্যন্ত পরিপাটি তার। গেটের কাছ থেকেই গাড়িটাকে বিদায় জানিয়ে সজ্ঞতক্তিতে সামনে এগোল সে। মাঝপথে নিঝুমকে দেখতে পেয়ে গতি স্থির হলো পায়ের। মেয়েটাকে আগাগোড়া পরখ করে স্নেহের স্বরে শাসিয়ে উঠলেন তিনি, সন্ধে হয়েছে সেই কখন, এখনো বাইরে কি করছো? এই তো খালামণি, বাড়িতেই ঢুকছিলাম। ঘোরাঘুরি যাই করো না কেন সূর্যাস্তের আগ পর্যন্ত, এরপর আর বাইরে থাকার দরকার নেই। ট্যুরিস্ট এরিয়া হলেও এলাকাটা ভালো নয়, আশেপাশের কারও বিশ্বাস নেই কখন কার মধ্যে থেকে সুইট ডেমন বেরিয়ে আসে তা বলা মুশকিল। সুইট ডেমন? ভ্রু বাঁকিয়ে পরপর একই শব্দের পুনরাবৃত্তি করে নিঝুম। ওর কথার জের ধরে তন্দ্রা জাওয়াদ কিছু বলবেন, আর আগেই দৃশ্যগত হয় একটা বলিষ্ঠ শরীরের একটা লম্বা মতো যুবক। স্ট্রিট লাইটের তীর্যক আলোয় ঝকঝকে পরিষ্কার ছেলেটার ধারালো কঠিন মুখাবয়ব। কি ভেবে যেন যুবকের মুখের পানে নির্লিপ্তে চেয়ে রইলেন তন্দ্রা জাওয়াদ। খানিকক্ষণ অতিবাহিত হল নৈশব্দে। অতঃপর অস্ফুটে বলে উঠলেন, কে তুমি? তন্দ্রা জাওয়াদের প্রশ্নে স্থবির হয়ে পড়ে তুষার। মাথার উপর সদ্য বাজ পড়ার মতোই চমকে উঠল অকস্মাৎ। ওর নির্বাক অভিব্যক্তি দেখে মনে হচ্ছে এর চেয়ে কঠিন প্রশ্ন বোধহয় পৃথিবীতে দ্বিতীয় আর নেই। সত্যিই তো নেই। পরিচয় থাকুক আর নাইবা থাকুক, হিমালয় সম দূরত্বের প্রাচীরের অন্তরালে যার সহিত প্রাকৃতিক নিয়মে ঈশ্বর প্রদত্ত নারীর টান বিদ্যমান, সেই জন্মদাত্রী মানবীকে কি প্রত্যুত্তর করবে তুষার? কি বলবে, আমি আপনার ছেলে? এমন করে কি আদৌ বলা যায়? বোধহয় যায় না, কারণ ইতিমধ্যে তুষার অনুমান করতে পেরেছে পুরো পৃথিবীর সম্মুখে তন্দ্রা জাওয়াদের ছেলে হিসেবে একজনেরই পরিচিতি রয়েছে, আর সে হল তুর্য জাওয়াদ। নির্বাক শিশুর মতো সেই তখন থেকে তন্দ্রা জাওয়াদের পানে ফেলিয়ে চেয়ে আছে তুষার। তা লক্ষ্য করতেই আগ বেরিয়ে কথা পারে নিঝুম। খালামণিকে ধাতস্থ করে বলে ওঠে, উনি আসলে আমার ভার্সিটির সিনিয়র খালামণি। হঠাৎ বিচের ওখানে দেখা হয়, কথা বলতে বলতে বাড়ি অবধি এগিয়ে দিল আর কি। নিঝুমের কথায় আশ্বস্ত হয়ে তপ্ত শ্বাস ছাড়লেন তন্দ্রা জাওয়াদ। গেট খুলে বাড়ির অভিমুখে এগিয়ে যেতে যেতে তুষারের পানে এক পলক নিগূঢ় দৃষ্টিপাত করে ভাগ্নের উদ্দেশ্যে বললেন, অতিথিকে ভেতরে নিয়ে এসো। মিষ্টি হেসে হ্যাঁ সূচক মাথা নাড়ায় নিঝুম। তৎক্ষণাৎ কঠোর আওয়াজে বাদ সাধল তুষার। উদ্গ্রীব হয়ে পিছনে ঘুরে লম্বা পা ফেলে গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলল,
আমি আসছি। ভাবনার ইতি ঘটল তুষারের। নতুন উদ্যমে চোখের কার্নিশ সিক্ত হল নোনা জলে। সঙ্গে সঙ্গে দ্বিতীয়বারের মতো উষ্ণ আলিঙ্গনের রক্তাক্ত হৃদয়ের ভঙ্গুর মানুষটাকে আবদ্ধ করে নিল ফ্লোরা। এবার আর সংকুচিত হয়ে নয়, অনেকটা সাহস আর অনুভূতির প্রকাশ ঘটিয়ে বাহ্যিক দূরত্ব ঘোচাল অগপটে। কোমল দুহাতের আবেশিত পরশে শখের পুরুষের এক সমুদ্র দুঃখ দূরীভূত করার ক্ষুদ্র প্রয়াস চালিয়ে স্বগতোক্তিতে বলল, আপনি আমায় ভালো নাই বাসলেন, নিজের মাফিয়া ইগোর কাছে দুর্বল নাই হলেন, তাতে আমার কোনো অফসোস নেই তুষার, কারণ দিন শেষে আপনার দুর্বলতা প্রকাশের একমাত্র পিছুটান আমি, আর আপনি চাইলেও সেটা উপেক্ষা করতে পারবেন না। এবার থেকে পৃথিবীর যে প্রান্তেই থাকবেন, হৃদয়ের দুর্বলতারা আপনাকে আমার কথা মনে করিয়ে দেবে অহর্নিশ। সংলাপবিহীন নিগুড়ো আলিঙ্গনের হাত ধরে সুপ্ত অনুভূতিরা যখন তুঙ্গে বিরাজমান, তখন হৃদগহীনে ভেসে ওঠে অবাধ সুখের এক নিদারুণ পংক্তিমালা। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার আঙ্গুল ধরতে চাই। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই। বাড়িয়ে দাও তোমার হাত, তোমার হাত। দর্শনার্থীদের ভিড়ে জমজমাট ইনানি। রয়্যাল টিউলিপ আজ লোকে লোকারণ্য। মার্কেটে বেশ ভালোই ভিড়। বুটিক হাউসে সেই সকাল থেকে ব্যস্ত সময় পার করছে ঈশানী। আরও দুজন মেয়ে আছে, তবে দায়িত্বের বহুল অংশই ঈশানীর ওপর বর্তানো। সহসা ক্রেতা সমাদরে দুদণ্ড দাঁড়িয়ে থাকার ফুরসত নেই তার। দুপুর গড়িয়ে বিকেল হয়ে এসেছে। এই সময় ক্রেতা সমাগম কিছুটা কমে আসে। পরবর্তীতে সন্ধ্যা গড়ালেই শুরু হয় নতুন উদ্যমের ব্যস্ততা। যেহেতু ক্রেতা সমাগম কমে এসেছে কিছুটা, এই ফাঁকে এলোমেলো জিনিসগুলো গোছাতে শুরু করে ঈশানী। গোছকাছ হয়ে গেলে তবেই মিলবে ফুরসত। কিন্তু সেই ফুরসত বোধহয় ঠিক জুতোসুই লাঘব করা হলো না ঈশানীর। তার আগেই ওপাশের মার্কেটে কর্মরত একটা মেয়ে এগিয়ে এলো হন্তদন্ত হয়ে। মেয়েটার আকস্মিক আগমনে ভ্রু কুঞ্চিত করল ঈশানী। দরজার কাছে এগিয়ে এসে শুধালো, কি হয়েছে হঠাৎ, এমন ছুটে এলে যে? মেয়েটা হাঁপাতে হাঁপাতে বলল, তোমার কাছেই এসেছি। মার্কেটের গেটে একটা ভাইয়া দাঁড়িয়ে আছে, তোমাকে ডেকে পাঠাতে বলল। আমি আবার দোকান ভর্তি কাস্টমার রেখে এসেছি, তাই ছুটতে ছুটতে এলাম। ভাইয়া? কোন ভাইয়া? বাঁকানো কপাল আরও খানিকটা বেঁকে গেল রমণীর। ঈশানীর প্রশ্নে অপর প্রান্তের মেয়েটার ঠোঁট উল্টল সবেগে। আবারও ফিরে যেতে যেতে বলল, কি জানি, দেখে তো মনে হলো তোমার ভার্সিটির সিনিয়র হবে হয়তো। কিন্তু আমি তো আজ পর্যন্ত ভার্সিটিতে কখনো। বাক্য শেষ করার ফুরসত পেল না ঈশানী। তার আগেই ব্যস্ততার ভানে দৃশ্যপটের আড়াল হয়ে গেল মেয়েটা। ঈশানী আর কীই বা করবে? উপায়ন্তর না পেয়ে মেয়ে দুটোকে দোকানে বসিয়ে সদ্য উদয় হওয়া সিনিয়র ভাইয়ের খোঁজে এগিয়ে গেল মার্কেটের গেটের দিকে। গেটের বাইরে পা রাখতে না রাখতেই হতভম্ব হয়ে গেল ভীত মেয়েটা। চোখ দুটোকে আচমকা তুলে ফেলল কপালে। বিস্মিত স্বরে একা একাই বলে উঠল, এ তো মাফিয়া বস, কিন্তু উনি এখানে, তাও বাইক নিয়ে। বাইকের পানে দৃষ্টিপাত করা মাত্রেই ঈশানীর মনে পড়ে যায় সপ্তাহখানেক আগের কথা। বাইক চলবে? কিন্তু তখন তো ঈশানী এমনি হেয়ালি করেছিল ওসব। তাছাড়া সেদিনের পর থেকেই এরিশ পুরোপুরি লাপতা। কক্সবাজারের কোথাও আর কখনো দেখা যায়নি তাকে। অথচ এতগুলা দিন বাদে হঠাৎ করে কোথা থেকে উদয় হয়ে সোজা বাইক নিয়ে মার্কেটে হাজির। মাফিয়া বসটা ভীষণ অদ্ভুত, কখন দর্শন দিবে আর কখনই বা উধাও হয়ে যাবে সে কথা বাহুল্য। চোরা চোখে আশপাশটা ভালোমতো পরখ করে ধীর গতিতে সামনে পা বাড়াল ঈশানী। যেতে যেতেই আর চোখে এক পলক দৃষ্টিপাত করে সুদর্শন লোকটার পানে। অফ হোয়াইট সোয়েটশার্টের ওপর ব্ল্যাক লেদার জ্যাকেট, ব্ল্যাক ব্যাগি ডেনিম আর হোয়াইট কনভার্সে তাকে সত্যিই ভার্সিটির সিনিয়র ভাই লাগছে আজ। চোখ জুড়ে আবৃত বিশালাকার রোদ চশমাটা না খুলেই আন্ডারকাট ঝরঝরে চুলগুলোতে আঙুল বোলাচ্ছিল এরিশ। তখনই সম্মুখে এসে উপস্থিত হয় ঈশানী। এরিশ ঘাড় ফিরিয়ে তাকানোর আগে তাড়াহুড়ি করে শুধায়, ডেকে পাঠিয়েছেন কেন? মার্কেটে আজ অনেক ভিড়, বুটিক হাউস খালি পড়ে আছে। তাহলে আজকের জন্য পুরো মার্কেট সিলগালা করে দিই? বাইকের সঙ্গে ঠেস দিয়ে দাঁড়িয়ে ফ্রন্ট মিরারে নিজের চুল ঠিক করতে করতে ভাবলেশ গলায় জবাব দিল মাফিয়া বস। কি? কেন? এরিশের কথায় আতকে উঠল রমণী। এই লোক হেয়ালি করে না মোটেই, যেটা বলে সেটাই করে ছাড়ে। ফলস্বরূপ ঈশানীর মুখশ্রী জুড়ে প্রস্ফুটিত হল নিদারুণ উদ্বেগের ছাপ। এতক্ষণে ঘাড় ঘোরালো এরিশ, সাবলীল ভঙ্গিতে বলল, কারণ তুমি এই মুহূর্তে আর দোকানে ফিরছ না। ফিরছি না মানে? কোথায় যাব? লং ড্রাইভে।
তৎক্ষণাৎ এরিসের কথায় আপত্তি জানালো ঈশানী। এদিক ওদিক মাথা নাড়িয়ে ভয়ার্ত স্বরে বলতে লাগল, আজ কিছুতেই ফাঁকি দেওয়া যাবে না। এত কাস্টমার রেখে ফাঁকি দিয়েছি জানতে পেরে মালিক স্যালারি কেটে নিলে তখন যে তোমার স্যালারি কাটার দুঃসাহস দেখাবে তার গরদান কেটে নেব আমি। নাও গেট আপ। মাফিয়া বসের কঠোর অভিব্যক্তি, কণ্ঠে স্পষ্ট দৃঢ়তা। ওর কথায় শুষ্ক ঢোক গিলল ঈশানী। অবিশ্বাস্য স্বরে বলে উঠল, আপনি মজা করছেন তাই না? কিন্তু আমি কিছুতেই যেতে পারবো না। কথা শেষ করে তড়িঘড়ি করে পিছু হাঁটে ঈশানী। তবে গেট অবধি আর পৌঁছতে পারে না, তার আগেই ওকে টান মেরে কাঁধে তুলে ফের বাইকের কাছে নিয়ে এলো এরিস। সিটের ওপর বসিয়ে কোমল হাত দুটো মুষ্টি বন্ধ করে গ্রীবাদেশ বাঁকিয়ে এগিয়ে এলো সাকুরার পানে। গমবন্যা সুশ্রী মুখের ওপর তপ্তশ্বাস ছেড়ে দাঁতে দাঁত পিষে হাসকি গলায় বলল, এত অবাধ্য কেন তুমি? আমাকে শান্ত দেখতে ভালো লাগছে না তাই না? কি চাও এভাবে কাঁধে তুলে লং ড্রাইভে নিয়ে যাই? হৃদযন্ত্র খামচে উঠল ঈশানীর। মাফিয়া বসের বজ্রকঠিন রূপে অভ্যস্ত থাকা সত্ত্বেও কুণ্ঠায় চুপসে গেল রমণী। তড়িৎ বেগে চোখ নমিত করে জড়ানো গলায় বলতে লাগল, আপনি না মানে আমি এত এক্সপ্লেনেশন শুনতে চাইনি। চুপচাপ এখানেই বসে থাকো। নাজুক মেয়েটার মাথায় হেলমেট চড়িয়ে তার উইন্ডো নামিয়ে দিতে দিতে কঠোর আদেশ করল এরিস। ঈশানী আর সাহস দেখাল না, বাধ্য মেয়ের মতো বসে রইল চুপচাপ। ইস্যুকে বসিয়ে ঘুরে গিয়ে বাইক স্টার্ট দিল এরিস। গিয়ার টানার আগে স্পষ্ট আওয়াজে বলল, ধরে বসো। কেন? অভুজের মতো প্রশ্নটা বেখেয়ালেই করে বসেছে ঈশানী। মস্তিষ্ক জুড়ে দুশ্চিন্তার অবিরাম লড়াই। এখন এভাবে এরিসের সঙ্গে যাওয়াটা ঠিক কতটা যুক্তিযুক্ত জুতোসই বুঝে উঠতে পারছে না মেয়েটা। মন বলছে কোনো বাধা নেই, মস্তিষ্ক বলছে নিষিদ্ধ দুনিয়ার কলুষিত মানুষটার চেয়ে বড় বাধা আর কীই বা হতে পারে। ভাবনার গহনে পুরোপুরি হারিয়ে যাওয়ার সুযোগ পেল না ঈশানী। তার আগেই স্পিডোমিটারে ১০০-র উপর গতি বাড়িয়ে আচালুক বাইক টান দিল এরিস। আকস্মিক স্থান পরিবর্তনে এরিসের পিঠের হুমড়ি খেয়ে পড়ল বেখেয়ালি মেয়েটি। তড়িঘড়ি করে ওর জ্যাকেট খামচে ধরে উদ্বিগ্ন স্বরে বলে উঠল, আস্তে পড়ে যাব তো। আমি আছি কি করতে? তীব্র বাতাসের গতিবেগে কথাগুলো স্পষ্ট নয় এরিসের, তবুও সংকীর্ণ হস্তে ওর জ্যাকেট খামচে ধরে কি ভেবে যেন আনমনে মৃদু হাসল ঈশানী। লোকালয় থেকে বহু ক্রোশ দূরে একটা প্রাইভেট সি বিচের কাছাকাছি এসে দীর্ঘ যাত্রা রীতি টানল ওরা। বাইক থেকে নেমে ঈশানীকে নিয়েই ভেতরে প্রবেশ করল এরিস। কয়েক কদম সামনে এগিয়ে যেতেই থমকাল ঈশানী। শুনশান নিরিবিলি চারিদিক, ডানে বামে সামনে পেছনে যতদূর অবধি চোখ যায় মানুষ তো দূরে থাক, কোথাও একটা শঙ্খচিলের উপস্থিতি পর্যন্ত নেই। অথচ চারিপাশের পরিপাটি আর গোছানো পরিবেশ দেখলে মনে হয় বহু বছরের পরিচর্যার ফল এসব। বুক ভরি স্নিগ্ধ বাতাস গ্রহণ করে সাগরের দিকে এগিয়ে গেল ঈশানী। গোধূলির আভায় স্বর্ণাভ ঝিল দিচ্ছে স্বচ্ছ জলরাশির বহর। আছড়ে পড়া ঢেউয়ের তালে বারংবার সিক্ত হচ্ছে পদযুগল। কি ভেবে ঢেউয়ের মাঝে হাত বাড়িয়ে দিল ঈশানী। শীতল স্রোতের বিপরীতে আঙুলির খেলায় মত্ত থেকে প্রশ্ন ছুড়ল এরিসা পানে, আপনি বেছে বেছে সবসময় নির্জন জায়গাগুলোতে কেন আসেন বলুন তো? মানুষের উপস্থিতি অস্বস্তিদায়ক। নিঃশব্দে এগিয়ে এসে ঈশানীর পাশ ঘেঁষে বিস্তৃত বেলাভূমিতে বসতে বসতে জবাব দিল এরিস। জলরাশির গহীন থেকে হাত বের করল ঈশানী। পাশ ঘুরে নির্বিকারে পরখ করল মাফিয়া বসটাকে। খানিক নীরবতা ভেঙে বলে উঠল ঈশানী, আর আমার উপস্থিতি? দীর্ঘশ্বাস ছাড়ল এরিস। চোখের উপর থেকে রোদ চশমা সরিয়ে আচানক দৃষ্টি আবদ্ধ করল নীলাম্বরীর নেত্রগহ্বরে। নদীর মতো শান্ত গলায় জানাল, তোমাকে আমি চেয়েও পাই না। আমি আপনার পাশেই বসে আছি। ফের দীর্ঘশ্বাস। অন্তহীন জলরাশির পানে দৃষ্টিপাত করল এরিস। নিরেট স্বরে বলল, অ্যাকচুয়ালি উই আর লাইক ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি, উই আর সো ক্লোজ ইয়েট সো ফার। চিত্তজুড়ে অসহনীয় সুপ্ত ব্যথার উদ্ভাসন। মাফিয়া বসের সামান্য এই আফসোসটুকু কেন হঠাৎ পীড়ার বর্ষণ নামাল হৃদয় জুড়ে জানা নেই রমণীর। অথচ পুড়ছে, দুই মনের দ্বন্দ্বে নীরবে পুড়ছে ঈশানী। ঈশানীর ভাবনার ছেদ ঘটাল এরিসের অকস্মাৎ বাক্যবান, আমাকে কি আরেকটা সুযোগ দেওয়া যায় না? আমি জানি এটা তোমার জন্য কতটা কষ্টদায়ক, মেবি অসম্ভব, তবুও আমি চাইছি, কারণ আমার হৃদয় আমাকে এখানে এনে দাঁড় করিয়েছে। একটা সুযোগ। সেদিন মাহিনও ঠিক একইভাবে একটা সুযোগের অনুরোধ জানিয়েছিল ঈশানীর নিকট। আর আজ এরিসও, তফাৎ শুধু একটাই, মাহিনের জীবনটা জলসাঘরের মতোই ঝলমলে আলোকিত। চোখের সামনে সাজানো ভবিষ্যৎ তার।
সর্বজন গৃহীত ভদ্র সভ্য সমাজ স্বীকৃত একজন ভালো মানুষ সে। বাস্তবতায় তার বসবাস। আর অন্যদিকে নিষ্ঠুরতম মানব এরিস ইউবান। তার চোখের মাঝে অন্তহীন শূন্যতা, আবেগ, অনুভূতি, মায়া, মমতা, এমনকি কোনো মনুষ্যত্বই ছুঁতে পারে না তাকে। অন্ধকারের নিশাচর সে, নিষিদ্ধ দুনিয়ার কলুষিত আত্মা, বাস্তবতা যার কাছে মরীচিকার সমতুল্য। তবুও অদ্ভুতভাবে মাহিন নয়, বরং নিষিদ্ধ দুনিয়ার কালো অধ্যায় চৌম্বকের মতো টানছে ওকে। চোখের সামনে বসা মাফিয়া বসের প্রতি অগাধ দুর্বলতায় ভেসে যাচ্ছে হৃদযন্ত্র। অথচ লোকটাকে সারা জীবনে ক্ষমা না করার পণ করেছিল ঈশানী। আর আজ দ্বিতীয়বার সুযোগের দোটানায় তার দিকেই ক্রমশ ঝুঁকছে হৃদয়। মাহিনের উজ্জ্বল ভবিষ্যৎ কিংবা সর্বগৃহীত সত্তা কোনো কিছুই ধরাশায়ী করতে পারেনি ঈশানীকে। মস্তিষ্কের হাজারো বিঘ্নতা ছাপিয়ে অবাধ্য মন বলে অরণ্য। ঈশানীর নিগূঢ় ভাবনার ছেদ ঘটাল এরিস। গ্রীবাদেশ বাকিয়ে খানিকটা কাছাকাছি এসে বলল, আমি হয়তো সবার মতো তোমাকে কখনো সংসার দিতে পারবো না, স্বাভাবিক দম্পতিদের মতো একটা পরিবার দিতে পারবো না, সাবলীলভাবে জীবনযাপন করতে পারবো না, তোমাকে কখনো স্বাধীনতা দিতে পারবো না। বাট বিলিভ মি, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, মৃত্যুর আগ অবধি না। থাকবে আমার সাথে? এরিসের মুখ থেকে হঠাৎ এহেন প্রস্তাবে অপ্রস্তুত হয়ে পড়ল ঈশানী। জিজ্ঞাসু দৃষ্টিতে এখনও চেয়ে আছে এরিস। ওর দৃষ্টির অনলে ক্রমশ ভস্মীভূত হয়ে যাচ্ছে মেয়েটা। ফলাফল তৎক্ষণাৎ চোখ সরিয়ে পেছনে চাইল ঈশানী। আঙুল উঁচু করে খানিক দূরে অবস্থিত ক্যাফেটা দেখিয়ে পরপরই বলে উঠল, ক্যাফে মনে হচ্ছে, লোক নেই কেন? ঈশানীর ইশারা অনুসরণ করে পেছনে দৃষ্টিপাত করে এরিস। অতঃপর জানায়, বছরে একবার দুবার মাফিয়া রিইউনিয়ন হয় এখানে, তখনই কেবল ক্যাটারিং আনানো হয়, এছাড়া খালিই পড়ে থাকে সবসময়। কফি খাবেন? আপনার পছন্দের ব্ল্যাক স্প্রেসো? তুমি বানাবে? উচ্ছ্বাসিত বদনে হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে জলদি উঠে পড়ল ইস্যু। অতঃপর এরিসের দৃষ্টিকে এক প্রকার উপেক্ষা করে পায়ে পায়ে এগিয়ে গেল নান্দনিক ক্যাফেটার দিকে। সবকিছু সুসজ্জিত ভেতরে, কোনো কিছু খুঁজে না পাওয়ার অবকাশ নেই। অগতে ভেতরে ঢুকেই কাউন্টারের কাছে গিয়ে কফি মেকারে হাত চালালো ঈশানী। ওর পেছন পেছন ক্যাফেতে প্রবেশ করে এগিয়ে এসে কাউন্টারের অপর প্রান্তে দাঁড়ালো এরিস। মনোযোগী সাকুরার পানে নিগূঢ় ঢিষ্টি স্থাপন করে নৈশব্দে অতিবাহিত করল কিয়তক্ষণ। পরপরই গভীর গলায় বলে উঠল, মনে হচ্ছে কফি মেকিংয়ে খুব আগ্রহ তোমার? এতক্ষণ বাদে অবশেষে ফিক করে একচিলতে হাসল ইস্যু। মাফিয়া বসের দিকে কফির কাপটা এগিয়ে দিতে দিতে বলল, জানেন, একসময় স্বপ্ন দেখতাম আমার এমন একটা ক্যাফে হবে। আর তারপর কি ভেবে যেন মাঝপথে থেমে গেল ঈশানী। কফির কাপে নির্লিপ্ত চুমুক দিয়ে ভ্রু বাঁকালো এরিস। উদ্গ্রীব হয়ে জানতে চাইল, তারপর? তৎক্ষণাৎ প্রসঙ্গ পাল্টাল ঈশানী। কফির কাপে ইশারা করে শুধল, কফি কেমন হয়েছে? তেতো নিশ্চয়ই। কফির কাপটা কাউন্টারে রেখে আচানক ঘুরে ঈশানীর প্রান্তে চলে এলো এরিস। বিনা বাক্যে দুহাত বাড়িয়ে নাজুক মেয়েটাকে এক টানে তুলে বসিয়ে দিল কাউন্টারে। ঘটনার আকস্মিকতায় ধরফড়ালো ঈশানী। বিস্মিত হয়ে বলে উঠল, কি করছেন? ওর দুপাশে হাতের ভর ছেড়ে নির্বিকারে সম্মুখে ঝুঁকল এরিস। মাফিয়া বসের তপ্ত নিঃশ্বাসের পরশে মুহূর্তে নড়ে চড়ে উঠল মেয়েটা। কণ্ঠগালিতে দলা পাকিয়ে গেছে আড়ষ্ঠতা। উচাটন শ্বাসপ্রশ্বাস ব্যতীত কোনো আওয়াজ নেই মুখে। হৃদযন্ত্রের কার্যক্রম বন্ধ হয়ে ইতিমধ্যে জমে গিয়েছে সর্বাঙ্গ। বিপরীত দিক থেকে আগত তপ্ত নিঃশ্বাসের আবহে ক্রমশ ঝলসে যাচ্ছে মুখশ্রী। তাও মাফিয়া বসের ধূসর বাদামি চোখে নির্লিপ্তে দৃষ্টিপাত করল সরলতা। বুঝতে চাইল আবেগহীন চিত্তের সুপ্ত অনুরক্তি। ঠিক তখনই নীরবতা ভাঙল এরিস। চোখের মাঝে একাকারসম ব্যাকুলতা ধরে রেখে হাস্কি স্বরে বলে উঠল, একবার চুমু খেতে দেবে? আই জাস্ট ওয়ানা ফিল ইউ ফ্রম কোর অফ মাই হার্ট। হৃদয় আছে আপনার? অনুভব করবেন কিভাবে? এরিসের কথার মাঝেই দুজনার মধ্যবর্তী সংকীর্ণতা বাড়ালো এরিস। ধীর গতিতে রমণীর পানে এগোতে এগোতে জানালো, প্রাণ সঞ্জীবনী তুমি আমার, তোমার সংস্পর্শে সেটাও আছে। কথার গভীরতা আজ করার প্রয়াসে এক মুহূর্ত থমকালো ঈশানী। তৎক্ষণাৎ ওর হতচকিত ফাঁকা ওষ্ঠাধরের মাঝে অনুভূত হল একজোড়া পুরুষালী অধরের তপ্ত নিগূঢ় স্পর্শ। 1 সেকেন্ডের মাথায় ব্ল্যাক স্প্রিসোর তিতকুটের স্বাদে ভরে উঠল মুখগহ্বর। বেমালুম অস্থিরতায় দু চোখ খিচে বন্ধ হয়ে যায় আপনা আপনি। তৎক্ষণাৎ ঠোঁটের গভীরতায় দৃঢ়তা টানল মাফিয়া বস। নিগূঢ় আঁকিবুকি ক্রমশ পরিণত হল তীক্ষ্ণ দংশনে। নিমেষেই ক্ষতবিক্ষত হল রমণীর মাখন নরম ওষ্ঠাধর।
ঈশানী নিরুদ্ধেক, যেন বাস্তবে থেকেও নেই। মিষ্টি যন্ত্রণাটুকু লাঘবের প্রয়াসে 2 হাত দিয়ে অচিরেই খামচে ধরে রেখেছে অযাচিত স্বামী নামক নিষ্ঠুর ব্যক্তির কলারের এক অংশ। এক পর্যায়ে ব্যতিব্যস্ততায় নাজেহাল হয়ে ছাড়াতে উদ্যত হয় নিজেকে, তবে এরিস ছাড়ল না। কেবল এক মুহূর্তের জন্য ফুরসত দিয়ে বলে উঠল, "ইউ নো, সুগার ইজ নট মাই টাইপ, বাট ইটস টেস্টস লাইক সফট মার্শমেলো।" ব্যাস, এতটুকুই। পরপরই দিশেহারা হয়ে হিংস্র দানবীয় উদ্যমে আঁকড়ে ধরল সাকুরার রক্তিম মোলায়েম ওষ্ঠাধর।